শীতের রাতে রাস্তায় কাফনে মোড়া লাশ, রিকশায় পেছনে বসে বাচ্চা চিবিয়ে খাচ্ছে জিন। একটা মেয়েকে ধর্ষণ করে মেরে ফেলার পর তার আত্মা ফিরে এসেছে প্রতিশোধ নিতে। আর একটি পরিবারকে একে একে শেষ করে দিচ্ছে ভয়ঙ্কর জিন। আজ রাতের 4টি গল্প। এগুলো গল্প নয়, সত্যি ঘটনা। আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও স্বাগতম আপনাদের ভৌতিক.com-এ। আশা করি আপনারা ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আজ রাতে 4টি ভয়ঙ্কর গল্প। শীতের কুয়াশায় কাফনের লাশ যে পথ আগলায়, রিকশায় ওঠা যাত্রী যে আসলে মানুষ নয়, একটি ধর্ষিতা শিশুর আত্মা যে ফিরে এসেছে অপরাধীদের শেষ করতে, আর একটি জিন যে পুরো পরিবারকে নিশ্চিহ্ন করে দিয়েছে। লাইট নিভিয়ে বসুন, শুরু হোক। প্রথম গল্পটি সত্যি ঘটনা। 25-30 বছর আগের কথা। প্রতিদিন 10 কিলোমিটার হেঁটে কাজে যেতেন বড় খালু। একদিন শীতের রাতে ঘন কুয়াশার মধ্যে রাস্তায় দেখলেন কিছু একটা, সাদা কাফনে মোড়া লাশ। কিন্তু লাশটা সামনে থেকে সরছে না। যত দূর যান লাশও তত দূর যায়। গল্পের নাম কাফনের লাশ ও পথচারী। আমি এখন যে ভৌতিক গল্পটি বলবো সেটি কোনো বানানো বা কাল্পনিক গল্প নয়। আশা করি সবার ভালো লাগবে। এই গল্পটির ঘটনা ঘটেছিল প্রায় 25-30 বছর আগে। আমার বড় খালু মির্জাপুর নামক এক গ্রামে বাস করে। তিনি প্রতিদিন প্রায় 10 কিলোমিটার পথ হেঁটে শহরে বিসিক এলাকায় কাজ করতে আসে। তিনি খুব সাহসী ও পরিশ্রমী। বড় খালু খুব ভোরে আজান দেওয়ার আগেই ঘুম থেকে উঠে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হতো। তখন গ্রামের রাস্তা পাকা ছিল না, আর এখনকার মতো গাড়ি রাস্তায় চলাচল করতো না। তাই খালু হেঁটে শহরে কাজে যেত। আবার শহর থেকে কাজ শেষ করে বাড়ি ফিরতে অনেক রাত হয়ে যেত। আর এইভাবেই কষ্টে জীবন চলছিল তার। প্রতিদিনের মতো একদিন কাজ শেষ করে বাড়ি ফিরছিল। তখন ছিল শীতকাল। সেদিন খুব বেশি ঠান্ডা পড়ছিল, তার সাথে কুয়াশা পড়ে চারিদিক তেমন ভালো দেখা যাচ্ছে না। খালু চাদর গায়ে জড়িয়ে ধুলো মাখা পথে হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছিল। রাত তখন বেশি হয় নাই, কিন্তু শীতের রাত, তাই কেউ বাইরে নেই। মাঝে মাঝে দূর থেকে শিয়ালের করুণ সুর ভেসে আসছে। হঠাৎ খালুর চলার পথে তার কিছুটা সামনে একটা কাফনের লাশের মতো কোনো মৃত মানুষ যেন তার সামনে শুয়ে আছে। কিন্তু ঘন কুয়াশার কারণে সে ভালো করে দেখতে পেল না। তবে ওটা যে সাদা কিছু হবে তা বুঝতে পারল। সে ভয় না পেয়ে সামনের দিকে হাঁটতে লাগলো। কিন্তু কাফনের লাশটা যেন তার সামনে পথ আগলে দাঁড়িয়ে আছে। খালু ছিল খুব সাহসী, তাই সে চিন্তা করলো সামনের সাদা জিনিসটা কি তা দেখবে, কোনো মানুষ নাকি অন্য কিছু। খালু যত সামনে এগিয়ে যায় কাফনের লাশটাও সামনেই থাকে, সামনে থেকে কিছুতেই দূর হচ্ছে না। তখন খালুর মনে কিছুটা ভয় অনুভব করছে। এভাবে কিছু দূর যাওয়ার পর সে সাদা জিনিসটাকে স্পষ্ট দেখতে পেল। আর তখন যা দেখল, একটা সাদা কাফনে চকলেটের মতো করে মুড়ানো লাশ তার সামনে দাঁড়িয়ে আছে। খালুর হাত পা তখন যেন স্থির হয়ে শরীরটা ঘামতে শুরু করলো। সে তখন চিন্তা করল সামনের দিকে এগিয়ে যাব নাকি পিছিয়ে দৌড় দিব। কিন্তু তিনি ছিলেন খুব সাহসী, তাই বুকে সাহস নিয়ে 1 পা 2 পা করে সামনের দিকে এগোতে লাগলো। চোখের পলকে হঠাৎ লাশটি উধাও হয়ে গেল। খালু একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল আর কোনো দিক না তাকিয়ে জোরে জোরে সামনের দিকে হাঁটতে শুরু করল। এখানেই শেষ নয়, কিছু দূর যেতে আবার সেই লাশটা খালুর সামনে পথ আগলে দাঁড়িয়ে পড়ল, ঠিক আগের মতো করে। খালু চিন্তা করল এখন সে বাড়ি যাবে কি করে। রাস্তার আশেপাশে কোনো বাড়িও নেই যে সে বাড়িতে আজকের রাতটা আশ্রয় নিবে। তবে কিছুটা দূরেই একটা ছোট দোকান আছে, আর দোকানদার সেই দোকানেই রাতে শুয়ে থাকে। তাই সে চিন্তা করল যেভাবেই হোক ওই দোকান পর্যন্ত তাকে যেতেই হবে। দোয়া কালেমা পড়তে পড়তেই যখন দোকান পেয়ে গেল, দোকানদারকে জোরে জোরে ডাকতে শুরু করল। খালুর ডাক শুনে কিছুক্ষণ পর দোকানদার দোকানের দরজা খুলে বেরিয়ে এলো, আর খালুর ওপর রাগান্বিত হয়ে বলল, এই লোক এত রাতে ডাকাডাকি করছেন কেন? খালু তখন বলল, ভাই, আগে আমাকে আপনার দোকানে আশ্রয় দেন, পরে সব আপনাকে বলছি। পরে দোকানদার খালুকে সেই রাতের জন্য তার দোকানে আশ্রয় দেয়। এরপর সকাল হলে খালু বাড়ি ফিরে যায়। তারপর সে শহরের কাজটাও ছেড়ে দেয়
আর কোনো দিন রাতে ওই পথ দিয়ে চলাচল করে না। বড় খালু সেই রাতে বেঁচে ফিরেছিলেন, কিন্তু পরের গল্পের মানুষটি ফেরেননি। রাতের রিক্সা চালক পিছনে যাত্রী নিয়েছিলেন, কিন্তু যাত্রীটা মানুষ ছিল না। আর পেছন থেকে যে শব্দ আসছিল, নরম হাড় চিবানোর শব্দ। দ্বিতীয় গল্পটিও সত্যি। নানা ভাই ছিলেন রিক্সা চালক, বেশি আয়ের জন্য রাতে রিক্সা চালাতেন। এক রাতে কবরস্থানের সামনে একজন যাত্রী উঠলেন, সুন্দর চেহারা, লম্বা দাড়ি। সোনার মোহর দিলেন ভাড়া হিসেবে, বললেন পেছনে তাকাবেন না। কিন্তু পেছন থেকে আসছিল কর্মর কর্মর শব্দ। নানা ভাই তাকালেন, আর সেটাই ছিল তার শেষ রাত। গল্পের নাম বাচ্চা খেকো জিন ও রিক্সা চালক। এই ঘটনাটি ঘটেছিল আমার এক নানা ভাইয়ের সাথে। নানা ভাই ছিলেন একজন রিক্সা চালক। তিনি বেশি টাকা আয়ের জন্য প্রতিদিন রাতে রিক্সা নিয়ে সারা রাত রিক্সা চালাতো। রাতে ভাড়া বেশি পাওয়া যেত, তাই সে রাতে বের হতো। নানা ভাই একদিন রাতে রিক্সা নিয়ে আমাদের শহর থেকে প্রায় ৫-৬ মাইল দূরে ভাড়া নিয়ে গিয়েছিল। যখন সে ফিরে আসছিল তখন প্রায় রাত ২টা বা ৩টা হবে। নানা ভাই যে রাস্তা দিয়ে আসছিল সেটা ছিল মাটির কাঁচা রাস্তা। রাস্তার দুপাশে সারি সারি খেজুর গাছ। চারদিকে সবকিছু যেন নিস্তব্ধ হয়ে আছে, কোথাও কোনো মানুষ নেই। নানা ভাই তার রিকশার নিচে ঝুলিয়ে রাখা হারিকেনের আলোয় পথ চলছে। হঠাৎ পিছন থেকে কি যেন ডাক দিল, এই রিকশা থামাও, আমাকে নিয়ে যাও। নানা ভাই রিকশা থামিয়ে পিছনে তাকিয়ে দেখে এক সাদা লম্বা জুব্বাওয়ালা তার দিকে আসছে। নানা ভাইয়ের সামনে এসে জিজ্ঞাসা করল, ভাই, সামনে একটি কবরস্থান আছে, আমি সেই কবরস্থানের খাদিম। আমাকে যদি ওই কবরস্থানের গেটে নিয়ে গেলে আমার খুব উপকার হতো। নানা ভাই লোকটির দিকে ভালো করে তাকিয়ে দেখল, সুন্দর চেহারা, মুখে সাঁটা লম্বা দাড়ি, হয়তো কোনো আল্লাহওয়ালা হবে। তাই সে তাকে রিকশায় উঠতে বলল। লোকটি রিকশায় ওঠার পর নানা ভাই তাকে বলল, ভাড়া কিন্তু ডাবল দিতে হবে। তখন লোকটি কোনো কথা না বলে চুপ করে রইল। যতক্ষণ পর্যন্ত কবরস্থানের গেট না পেল, লোকটি নানা ভাইয়ের সাথে একটি কথাও বলেনি। কবরস্থানের গেটে আসলে লোকটি নানা ভাইকে বলল, তুমি এখানে দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। তাই বলে সে কবরস্থানের ভিতর চলে গেল। কিছুক্ষণ পর একটা বস্তায় কি যেন নিয়ে ফিরে এলো। নানা ভাইকে বলল, তুমি আমাকে যেখান থেকে নিয়ে এসেছো সেখানে রেখে আসো। অনেক রাত হয়েছিল, তাই নানা ভাই লোকটিকে বলল, আমি আর যাব না, আমি বাড়িতে যাব, আমার ভাড়া দিয়ে দেন। তখন লোকটি একটু যেন রেগে গিয়ে বলল, তুমি চলো, আমি তোমাকে অনেক মূল্যবান কিছু দেব। তাই বলে লোকটি নানা ভাইয়ের হাতে কয়েকটি সোনার কয়েন দিয়ে বলল, এটা নাও, পরে আরও পাবে, আর চলার পথে পিছনে একবারও তাকাবে না, তাহলে তোমার ক্ষতি হবে। নানা ভাই কিছুটা মনের মধ্যে ভয় অনুভব করতে লাগলো। তারপরও নিরুপায় হয়ে লোকটিকে রিকশায় বসিয়ে গন্তব্যস্থানে যেতে লাগলো। কিছু দূর যেতে নানা ভাই তার পিছন থেকে একটা অদ্ভুত শব্দ শুনতে পেল। মনে হলো কেউ যেন পিছনে বসে কিছু খাচ্ছে। সে আওয়াজটা অন্যরকম, নরম হাড় চিবালে যেমন শব্দ হয়, কর্মর 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 কর্মর, এমন একটা আওয়াজ নানা ভাই শুনতে পেল। অনেকক্ষণ ধরে নানা ভাই শব্দটা শুনছে, তাই পিছনে কি হচ্ছে দেখার জন্য তার মন ব্যাকুল হয়ে পড়ল। তখন নানা ভাই লোকটির নিষেধ করা কথাটি ভুলে গেল। নিজেকে সামলিয়ে ভয় ভয় সে পিছনের দিকে তাকিয়ে দেখল, কি ভয়ঙ্কর দৃশ্য! তার পিছনে বসা লোকটি আসলে মানুষ নয়, সে একটি ছোট বাচ্চাকে চিবিয়ে খাচ্ছে। এমন এক ভয়ঙ্কর দৃশ্য যেটা চোখে দেখার নয়। হঠাৎ লোকটি যখন বুঝতে পারল নানা ভাই তার বাচ্চা খাওয়া দেখে ফেলেছে, সে এমন ভয়ঙ্কর রূপ ধারণ করল যা দেখে নানা ভাই ওই জায়গাতেই ভয় পেয়ে অজ্ঞান হয়ে পড়ে থাকে। রাত শেষ হলে ওই এলাকার কিছু মানুষ নানা ভাইকে হসপিটালে ভর্তি করে খোঁজ নিয়ে আমাদেরকে জানায়। কিন্তু এর কিছুদিন পর নানা ভাই মৃত্যুবরণ করে। আর ওই লোকটির দেওয়া সোনার মোহর আর কোথাও খুঁজে পাওয়া যায় না। এই ঘটনাটি নানা ভাই তার স্ত্রী মানে আমার নানিকে মারা যাওয়ার কিছুদিন আগে বলে, আর সেই ঘটনাটি আজকে আপনাদেরকে আমি শোনালাম। জিন মানুষের রূপ নেয় শিকার করতে, কিন্তু পরের গল্পের শত্রু জিন নয়, শত্রু মানুষ। দুটো মানুষ যারা একটি ছোট্ট মেয়েকে ধর্ষণ করে মেরে ফেলেছিল। তারা ভেবেছিল পার পেয়ে যাবে, কিন্তু সেই ছোট্ট মেয়ের আত্মা, সে তাদের ছাড়েনি আর ছাড়বেও না।
তৃতীয় গল্পটি সবচেয়ে ভয়ঙ্কর। এখানে ভূত আছে, কিন্তু ভূতই একমাত্র খলনায়ক নয়। রথিন আর প্রবীর, দুই বন্ধু, তারা একটি মেয়েকে বাড়িতে এনে, মেয়েটি মরে গিয়েছিল সেই রাতে। কিন্তু সে যেই বাড়ির পাশে ফেলা হয়েছিল, সেই বাড়িতে আরেকটি মেয়ের অভিশাপ ছিল। এবার দুই শিকারই হয়ে গেল শিকার। গল্পের নাম অবয়ব। বেশ কিছুক্ষণ ঘরে এলোমেলো পায়চারি করার পর ভেতরের অস্থিরতাটা যেন একটু লাগাম দিতে পারল রথিন। অস্থিরতাটা অনুতাপ কেন্দ্রিক মোটেই নয়, কারণ এই বাড়িতে প্রথমবার হলেও এ জীবনে তারই সব নতুন কিছু নয়। কিন্তু এবারের ভীতিটা অন্য কোনো জায়গায়। প্রবীর কি সব ঠিকঠাক করে সামলে নিতে পেরেছে? কে জানে। ওর চিন্তাগুলোকে চটকে দিয়ে একটা কই মারা সরু আওয়াজ ভেসে এলো বাইরে থেকে। রথিন জানলার কাছে গিয়ে দেখল একটা শোটকো কালো কুকুর ঠিক ওর জানলার নিচে বসে গলা উঁচু করে বিশুরও ডাকছে। কুকুরটাকে তাচ্ছিল্যের সাথে তাড়ানোর পর ফোন লাগালো সে প্রবীরকে। বেশ কয়েকবার রিং হওয়ার পর ফোনটা তুলল প্রবীর। রথিনের উদ্বিগ্ন কণ্ঠস্বর, কিরে, সব ঠিক আছে তো? আর কোনো অসুবিধা? আরে নো চিন্তা বন্ধু, সব ঠিক করে দিয়েছি। রথিনের কথার মাঝে জড়ানো গলায় উত্তর এলো প্রবীর। কাজটা বোধহয় ঠিক করলাম না রে আমরা। কিঞ্চিত দ্বিধাজনক কণ্ঠ রথিনের। কেন বে, আজ তোর চরিত্রের সতীত্বনাশের রাত ছিল নাকি? বলে ব্যঙ্গাত্মক হাসি দিল প্রবীর। কিছুটা বিরক্তিকর গলায় রথিন বলে উঠল, তুই কি ঘরে গিয়েও নেশা করছিস? শালা, তোকে বলেও কোনো লাভ নেই এখন। চল, ফোন রাখ। কিছুক্ষণ চুপ থেকে প্রবীর টেনে টেনে জড়ানো জিহ্বা নেড়ে বলতে থাকলো, রাখ, পরে কথা হবে। মনে হচ্ছে কে যেন দরজা ধাক্কাচ্ছে এত রাতে। উত্তর না দিয়ে প্রবীর ফোন রেখে দিয়েছে ততক্ষণে। এমনিতেই ওর জট পাকানো গলা শুনে রথিন বুঝে গেছিল যে এই আপাতত এই জগতে নেই, তাই রাত 12টার সময় দরজা ধাক্কানোর আওয়াজ শুনছে। অতঃপর এতদিনের কুকর্মের সঙ্গীর কথায় আশ্বস্ত হয়ে বিছানায় শুতে গেল রথিন। কিন্তু কোনোভাবেই দুচোখের পাতা এক করতে পারছে না সে আজ। কিছুই নতুন নয়, তবুও কি যেন একটা অস্বস্তি খচখচ করে চলেছে ভেতরে। তারপর হঠাৎ মনে হলো লতিফকে কল করবে। ফোনটা হাতে নিয়ে রথিনের তৎক্ষণাৎ মনে হলো, না, এটা উচিত হবে না। কমাস আগে লতিফের নিকাহ হয়েছে, তারপর বেশ কয়েকদিন ভাবিজি ছিলেন না এখানে। আজ আসার কথা ছিল। এত রাতে ফোন করলে বিব্রত বোধ করতে পারে ওরা। ও না হয় অকৃতদার, কিন্তু বন্ধুদের বিবাহিত জীবনের ঝামেলা ও রসবোধ উভয়ই ও বুঝে। চাকরি সূত্রে প্রবীর আর ও একা ভাড়া বাড়িতে থাকে বলে যখন তখন কল করা যায়, একজন আরেকজনের ঘরে আসা যায়, যা খুশি তাই করা যায়। এসব ভাবতে ভাবতেই জানলার বাইরে থেকে একটা ঝোড়ো হাওয়ার রোল রথিনের ঘরের মধ্যে প্রবেশ করল। জানলাটা বন্ধ করার জন্য সেদিকে এগিয়ে যেতেই তার সারা শরীরে অকস্মাৎ কেমন একটা শিহরণ অনুভূত হলো। জানলার লোহার গ্রিল পেরিয়ে তার নজর তখন বাইরের নিকষ কালো অন্ধকারের মধ্যে দিয়ে কি এক সম্মোহনী দ্রুত এগিয়ে চলেছে। অতঃপর তা আটকালো গিয়ে একটা ছোট্ট অবয়বে, আর কানে পৌঁছালো একটা শৈশব হাসির সাবলীল স্পন্দন। ও অপলক দৃষ্টিতে দেখল পাশের বড় বাড়িটার উঁচু পাঁচিলের রেলিংয়ের ওপর সেই অবয়বটি দুদিকে হাত প্রশস্ত করে এক অদ্ভুত ভারসাম্য বজায় রেখে দিব্যি হেঁটে বেড়াচ্ছে। এত রাতে এত উঁচু পাঁচিলের উপর কি হাঁটতে পারি ভেবে রথিনের শির দ্বারা বিয়ে একটা বরফ গলা অনুভূতির স্রোত বয়ে গেল। সেটা ক্রমশ যেন তার মস্তিষ্কের স্নায়ুগুলোকে অবশ করে দিতে লাগলো। ঠিক তখনই মেঘ আর আধারি মাখামাখি আকাশটাকে ইবড়ো খিবড়ো করে চিরিয়ে একটা বাজির ঝলকানিতে মুহূর্তের জন্য স্পষ্ট হয়ে উঠল সেই অবয়বের মুখটা। কি বিভৎস একটা ক্ষতবিক্ষত চাউনি তার। তৎক্ষণাৎ প্রচণ্ড একটা চিৎকার করে উঠে বসল রথিন। বাইরে তাকিয়ে দেখল আধার থাকলেও ভোরের ঈষৎ আলো ফুটছে। চারদিকে একটা হিম শীতল শান্ত ভাব রয়েছে। ঘরমাক্ত দেহে সে ধীরে ধীরে অনুভব করতে লাগলো তার স্বপ্নগত সত্যতা। তারপর বিছানা থেকে ধীরে নেমে ঢকঢক করে 2 গ্লাস জল খেয়ে আবার শুতে চলে গেল সে। যদিও বা নিদ্রা দেবীর আবাহন করা আর সেদিন রথিনের দ্বারা সম্ভব হয়ে ওঠেনি। গলার কাছে কি যেন একটা অস্বস্তিজনক দলা পাকিয়ে উঠছে তার। সেই অবাধ্য অস্বস্তি তার মানসিক অস্থিরতাকে ক্রমশ 2-3 গুণ হারে বাড়িয়েই চলেছে। কিছুক্ষণ পর উঠে ঘরের কাজ, টুকটাক রান্নাবান্না আর নিজের টিফিন সেরে রথিন রেডি হয়ে বেরিয়ে পড়ল ডিউটিতে।
নতুন হেডমিস্ট্রেস খুব কড়া, কারো ঢোকার সময় একটু এদিক ওদিক হলেই বেশ করে কথা শুনিয়ে দেন। আগের ভাড়া বাড়িটা তাও স্কুলের একেবারে গায়ে লাগানো ছিল, কিন্তু এই নতুন ঘরটা থেকে স্কুল প্রায় মিনিট 15-20 হাঁটা পথ। মেয়ে আর মদের নেশায় বাজারে বিস্তর দেনা হয়ে গিয়েছিল বলে কতকটা পাওনাদারদের এড়িয়ে চলতে আর মাসের বাজেট কমাতেই দিন 5 আগে রথিনের এই নতুন বাড়িতে ভাড়া নেওয়া। বাড়িটার সবচেয়ে বড় সুবিধে হলো বাড়িওয়ালা থাকেন না। উপরের ঘর দুটো খালি, পুরো বাড়িতে শুধু নিচের একটা ঘরে থাকেও। এ বাড়ির এই জনশূন্যতাই বোধহয় গতকালের কাজটা ঘটাতে অনুঘটকের মতো আরও সাহস জুগিয়েছিল ওদের। অতঃপর কাজে ঢুকে নিজের স্বভাবজাত অভ্যাসে রোজকার মতো আবার মেতে ওঠে রথিন। স্কুলের পেছনের গেটের দিকটা পরিষ্কার করে প্রায়শই সে বাচ্চাদের টিফিনের সময় বসে থাকে কলপাড়ে রাখা বেঞ্চটার ওপর। স্কুলের 4th ক্লাস স্টাফেদের জন্য তো আর কোনো আলাদা রুম থাকে না, তাই এই বেঞ্চটাই ওদের অঘোষিত স্টাফ শেল্টার। সেখানে বিনুদার সাথে বসে গল্প করে সে। বিনুদার মধ্যে যদিও তার মতো কোনো আদিম প্রবৃত্তি নেই, তাই বিনুদা একটু চোখের আড়াল হলেই ওর পাশবিক ক্রিয়ালুব্ধ চোখ দুটো আনচান করে ওঠে। টিফিন সেরে হাত ধুয়ে কোনো মেয়েকে টয়লেটের দিকে যেতে দেখলেই ওর সেই চোখ দিয়ে অনিয়ন্ত্রিত দৃষ্টি ক্ষুধার লালা ঝরতে থাকে। তারপর এদিক ওদিক তাকিয়ে যতটা সম্ভব নিস্তব্ধতা বজায় রেখে অবাধ্য পায়ে এগিয়ে যায় সে সেদিকে। মিনিট 5 পর তার ভেতরের পশুটাকে শান্ত করে পরিতৃপ্ত ভদ্র মানুষের মুখোশে আবার ফিরে আসে সে বেঞ্চটার দিকে। সেদিন রথিনের স্কুলে থাকতেই বেশ নিদ্রাচ্ছন্ন লাগছিল। অতঃপর দুপুর গড়ালে ঘরে ফিরেই সে কিছু খেয়ে ঘুমিয়ে পড়ে। গত রাতের ঘুমের ঘাটতিতে শরীরটা বড্ড ম্যাচ ম্যাচ করছিল তার। স্কুল থেকে ফেরার পথে একবার প্রবীরকে কল করেছিল, ফোন বেজে গেছে। গত রাতের নিশাজনিত নিদ্রার ঘোর বোধহয় তার কাটেনি তখন। অতঃপর ভাত ঘুম ভেঙে উঠতে বেশ দেরি হয়ে গেল রথিনের। বাইরে সন্ধ্যা প্রায় ছুঁই ছুঁই তখন। হঠাৎ মনে হলো গত রাতের অস্থিরতাটা গুটি গুটি পায়ে ভেতর থেকে হামাগুড়ি দিয়ে বেরিয়ে ওকে আবার জাপটে ধরতে চাইছে। বাইরে দিনের আলো কমার সাথে সাথে সেই অস্থিরতার ঘনত্ব ওর সমগ্র অস্তিত্ব জুড়ে সমতা রেখে বাড়তে লাগল। এমন সময় অজান্তেই জানলা দিয়ে রথিনের চোখ চলে গেল বাইরের সেই পাঁচিলের দিকে। আর সেখানে নজর পড়তেই এক ছুটে বাইরে বেরিয়ে এলো সে। নিজের চোখের ভুলকে শুধরে নিতে হাত দিয়ে দু চোখ কচলে রথিন তাকিয়ে দেখল বাড়িটার প্রায় 8 ফুট উঁচু ভাঙা কাঁচের টুকরো গাঁথা পাঁচিলের গা বেয়ে শুকনো জমাট রক্তধারার দাগ। প্রায় 1.5-2 হাত পরিসর জুড়ে সে দাগের ধারা পাঁচিলের ওপর থেকে বিবিধ দৈর্ঘ্যে মাটির দিকে নেমে এসেছে, ঠিক যেখানে সে গতকাল স্বপ্নে অবয়বটিকে হাঁটতে দেখেছিল সেই জায়গা জুড়ে। সারা শরীর বেয়ে তখন এক অদ্ভুত রকম শিহরণ বইতে লাগলো রথিনের। ঠিক তখনই পাশ থেকে একটা ফ্যাস ফ্যাসে গলায় একজন বলে উঠল, ওদিকে কি দেখছেন মশাই? কথাটায় কেমন একটা চমক লাগলো রথিনের। পাশে তাকিয়ে দেখল সারা মুখে বসন্তের দাগে ভর্তি একজন অল্প বয়সী লোক দাঁড়িয়ে রয়েছে তার দিকে চেয়ে। রথিনকে চুপ থাকতে দেখে সে বলে চলল, এই এলাকায় নতুন নাকি? একটু থতমত খেয়ে রথিন উত্তর দিল, হ্যাঁ, এই দিন 5 হলো এসেছি, ওই বাড়িটায় ভাড়া থাকি বলি ডান হাতের তর্জনী তুলে বাড়িটাকে দেখালো। লোকটা একটা বিকৃত হাসি হেসে কতকটা কৌতুকের স্বরে বললেন তখন, মিত্তির বাবু তাহলে ভাড়াটে বসাতে পেরেছেন, নিজে তো এ বাড়ির পাশে টিকতে পারলেন না। ইতস্তত ভীতিজনক কৌতূহলে রথিন জানতে চাইল কেন। সে বিস্তর কথা, যখন জানতে চাইছেন তখন বলি। এই যে বাড়িটার পাঁচিলের দিকে আপনি চেয়ে রয়েছেন, সেটা ভুবন বাণুজির বাড়ি ছিল। তিনি একসময় এখানকার জমিদার ছিলেন বলতে পারেন। তার বড় ছেলে ছিল সাদামাটা মাটির মানুষ, তার ছিল ট্রান্সফারের চাকরি। একবার সে পুরুলিয়া থেকে ফেরার পথে এক মহিলা আর তার মেয়েকে নিয়ে এই বাড়িতে উঠিয়েছিল। সেই মহিলার নাকি কেউ ছিল না, আর গ্রামের অশিক্ষিত মানুষেরা ওকে ডাইনি অপবাদে পুড়িয়ে মারতে চেয়েছিল। ও নাকি ওর স্বামীর সাথে এক সাঁওতাল মেয়ের ফষ্টি নষ্টি দেখে কি শাপ দিয়েছিল, তাই স্বামীটা একদিনের মধ্যে বীভৎসভাবে মরে গিয়েছিল। এমনি আরও 2 পুরুষের বদনজরকেও নাকি ও সাপ সাপান্ত করেছিল বলে তাদেরও তথৈবচ পরিণতি হয়েছিল। তাই সবাই বলতো ওর জিহ্বায় বিষ আছে। যাই হোক গে, তাতেই গ্রামের লোক ওকে ডাইনি বলে মারতে চেয়েছিল।
বানুজের বড় ছেলে কি দাদাবাবু কি বেশ বশ করে নিয়েছিল সেই মহিলা, এমনটা বানুজে গিন্নি বলতেন। তো একদিন সেই মহিলার ছোট্ট 9 বছরের মেয়েটার নিথর রক্তাক্ত দেহ পাওয়া গেল ডুবার বাড়ি। যে মেয়ে সারাদিন এ বাড়ির আনাচ কানাচি দৌড়ে খেলে বেড়াতো, তাকে নাকি বানুজের ছোট শালা আর তার ইয়ার বন্ধুরা বাড়ির পেছনে জুয়া খেলার আসরে নিয়ে গিয়েছিল। আর তারাই বন্ধুরা মিলে সেই মেয়ের সাথে, বুঝতেই পারছেন। তারপর থানা পুলিশ যাতে টের না পায় তার জন্য বাড়ুজ্যেরা ওই বাচ্চাটার মাকে, মানে ওই মহিলাকে অন্য কিছু বুঝিয়ে চুপ করানোর চেষ্টা করেছিল। কিন্তু শোকে পাগল হয়ে ওই মহিলার ভেতরের ডাইনি তখন আবার সোচ্চার হয়ে উঠেছিল। সে তার স্বরে সাপ সাপান্ত করে বলেছিল সেদিন, মইরবে, সব মইরবে, আমার বেটির সাথে এত বড় অন্যায় ধম্মে সইবে না। আমি বলছি এ বাড়ির এ গাঁয়ের কোনো শকুন বেটা ছেলেই বাঁচবে না আর। পরের দিন সেই মহিলা নাকি বিষ খেয়ে মরেছিল, বা হয়তো বাড়ুজ্যেরাই মেরে দিয়েছিল তাকে। তারপর 2 বছরের মধ্যে এই বাড়ির সব মর্দ এক এক করে বিকৃতভাবে মরে গেল। তারা সবাই নাকি রাতের দিকে দেখত ওই বাচ্চা মেয়েটাকে, শুনতে পেত ওর হাসির স্পন্দন। ছোট্ট অবয়বে সারা বাড়ি আর পাঁচিল জুড়ে খিলখিলিয়ে হেসে হেঁটে বেড়াতো সে। কথাগুলো শুনে রথিনের সারা শরীর যেন অবশ হয়ে আসতে লাগলো। তার শরীরের প্রতিটা রোমকূপ তখন সোজা ও শক্ত হয়ে দাঁড়িয়ে গেছে ঝাঁটার কাঠির মতো। লোকটা বলেই চলল, তারপর থেকে এ বাড়ি তো দূর, আশপাশের পাড়াতেও যদি পুরুষদের কোনো চরিত্রগত দোষ থাকত তো ওই মহিলার অভিশাপ লেগে যেত, আর ওই বাচ্চা মেয়েটার আত্মা জেগে উঠে সেই পুরুষকে বীভৎসভাবে আপন করে নিত। আপনি বিশ্বাস করেন এসব? তোতলানো ভয়ার্ত গলায় জিজ্ঞেস করল রথিন। এ পাড়ার বেশিরভাগ লোকই করে, কিন্তু আমি করতাম না। তবে দিন 7 হলো আমি বিশ্বাস করতে লেগেছি। লোকটার কথা বলার মধ্যেই রথিন টের পেল ওর কাঁধের কাছে কার যেন একটা ঈষদুষ্ণ শ্বাস পড়ছে। আতঙ্কে ওর ভেতরের নিঃশ্বাসটা প্রায় রোধ হতে হতেই শুনতে পেল এক পরিচিত গলা। কি করছি সেখানে? বিদ্যুৎ বেগে রথিন পেছন ফিরে দেখল প্রবীর দাঁড়িয়ে। বুকের ভেতরের হাতুড়ি পেটানো শব্দটা যেন হঠাৎ স্থির হলো তাতে। ও কি ইতস্ততভাবে বলতে লাগলো, এই একটু কথা বলছিলাম ওনার সাথে বলে লোকটাকে দেখাতে গিয়েই অবাক চোখে দেখল পাঁচিলের পাশ বরাবর অন্ধকার পথটা সম্পূর্ণ জনমানব শূন্য, কেউ নেই। গেল কোথায় লোকটা? এই তো এইমাত্র এখানেই ছিল। ভেবে একটু অবাক হয়েই রথিন প্রবীরের দিকে ফিরে বলল, ঘরে বসবি চল। চল, অনেক কথা আছে তোর সাথে। রথিন এগিয়ে ঘরে ঢুকে বাল্বটা জ্বালিয়ে প্রবীরকে ডাকতে গিয়েই হঠাৎ লোডশেডিং হয়ে গেল। তারপর পকেট থেকে দেশলাই বাক্স বের করে একটা মোমবাতি জ্বালিয়ে পাশে টুলের ওপর রেখে দুজনে মুখোমুখি বসল বিছানার ওপর। তারপর প্রবীরকে জিজ্ঞেস করল, তোকে দুপুরে কতবার কল করেছি, কখন উঠেছিস? অনেক দেরি হয়ে গিয়েছিল রে। কাল রাতে তোর ফোন রেখে বললাম না দরজায় কে ধাক্কাচ্ছে। সত্যি কি কেউ ধাক্কাচ্ছিল? আমি তো ভেবেছিলাম তোর নেশার ঘুরে। রথিনকে থামিয়ে প্রবীর বলে চলল, সত্যি এসেছিল রে, একটা অপরিচ্ছন্ন ফ্রক পরা বাচ্চা মেয়ে। আমাকে কালকের মেয়েটার কথা জিজ্ঞেস করছিল। আমি প্রথমে মোটেই কোনো সত্যি বলতে চাইনি, বলিনি যে তুই আর আমি মিলে এই বাড়িতে মেয়েটার সাথে কি করেছিলাম। আর তাছাড়া মেয়েটার শ্বাস টান ছিল বলেই তো কাল টপকে গিয়েছিল, নইলে। মানে? হ্যাঁ, মেয়েটা সিম্পলি টপকে গিয়েছিল রে ওকে ছাড়তে যাওয়ার আগে। তাই আমি টের পেয়ে ওকে আর বড় রাস্তায় না নিয়ে গিয়ে এ পাড়াতেই সাল্টে দিয়েছি। বিশ্বকর্মা পূজার উত্তাল মাইক আর নেশার নাচে এসব কেউ টের পায়নি যখন, তখন অত ছোট একটা মেয়েকে কেন বলতে যাব? কি সেই ছোট্ট মেয়ে? কালকের মেয়েটার বন্টন নয় তো? আর কাল মেয়েটা মরে গিয়েছিল বলিসনি তো? ও শ্বাসটান তো এখানেই হচ্ছিল। আমি তা টের পেয়েই তো তোকে মানা করছিলাম, তা তুই শুনলে তো। রথিনের কথা থামিয়ে প্রতিবাদী মেজাজি স্বরে বলে উঠল প্রবীর, ওহো, নিজের ফুর্তিটা তো হয়েই গিয়েছিল। আমি বকরি আনলাম আর আমিই চাকবো না? আর তুই কি ভাবিস সব দোষ আমার? তুই যেন সাধু পুরুষ। যাহ বাবা, আমি কি করেছি কাল? তুই তো নিয়ে এলি ওকে ভুলিয়ে ভালিয়ে, আর তোর ফুর্তির চোটেই তো ও মরে গেল। আত্মপক্ষ সমর্থনে বলতে থাকল রথিন, ও শালা, তুমি যেন ধোয়া তুলসী পাতা। রোজ স্কুলের বাথরুমে ঝাঁক মারো, সেটা ফুর্তি নয়?
দেখ, তাই বলে কাউকে ঘরে এনে তার শরীর না বুঝে নিজের সুখের জন্য তাকে মেরে ফেলবো? মেরে ফেলতে কি চেয়েছিল শালা? ও তো মরে গেল। তাই তো ডোবাটায় ফেলতে গিয়ে কত কসরত করতে হলো আমায়। ডোবায় মানে ওই বাড়ির পাশের ডোবাটায়? হ্যাঁ, বাবুর গ্যারেজে রাতেই গাড়িটা ঢুকিয়ে দিয়ে বাড়ি ফিরতে হতো, আর সামনে শালা তখন ছেলে ছোকরাদের তাল নাম চলছিল, তাই ডোবাতেই ফেলে দিয়েছি শালিকে। মুখটাও থেবড়ে দিয়েছি যাতে ভেসে উঠলেও চেনা না যায়। কিন্তু গতকাল রাতে আমার ঘরে আসা বাচ্চা মেয়েটা যে কি করে সব জেনে গিয়েছিল কে জানে। ও নাকি তোর প্রতিবেশী। ও ওই তো তোর জানলায় দাঁড়িয়েও শুনছে সব কথা, দেখ বলে জানলার দিকে অঙ্গুলি নির্দেশ করল প্রবীর। জানলার দিকে চেয়ে তৎক্ষণাৎ এক লাফে 2-3 হাত পেছনে ছিটকে সরে এলো ভয়ার্ত রথিন। জানলায় তখন উকি দিচ্ছে বিভৎস চেনা সেই কুচি মুখটা। ওর মনে হলো গ্রিলের ফাঁক দিয়ে সেই অবয়বটা যেন গোগ্রাসে গিরিতে আসছে ওকে। এমন সময় দরজায় কড়া নাড়ানোর আওয়াজে চমকে কেঁপে উঠল রথিন। আতঙ্কে ঘরের এক কোণে সিটিয়ে বসে রইল সে। তার চোখে তখন টুলের ওপর জ্বালিয়ে রাখা মোমবাতির শিখা থেকে ওঠা ধোঁয়াও যেন এক অদ্ভুত ছায়ামূর্তির আকার নিচ্ছে। তোতলানো স্বরে বলতে লাগলো রথিন, প্রবীর, আমাদের অভিশাপ লেগেছে, আমরা কেউ বাঁচব না, সরে আয় তুই ওই জানলার পাশ থেকে, ও তোকে শেষ করে দেবি। তখন কানে এলো লতিফের উদ্বিগ্ন কণ্ঠস্বর, দরজা খোল রথিন, কিরে ঘরে আছিস? বন্ধুর গলা পেয়ে বেশ কিছুটা সাহস আর শক্তি বলপূর্বক সঞ্চয় করে কোনো রকমে হামাগুড়ি দিয়ে এগিয়ে এসে দরজা খুলল রথিন। বাইরে বেরিয়ে এসেই দেহের সমস্ত শক্তি দিয়ে লতিফকে জাপটে ধরে ভয়ে কাঁদতে লাগল সে। ওর মাথায় বন্ধুসুলভ হাত রেখে লতিফ বলল, জেনেছিস তাহলে খবরটা? কি করে যে কি হয়ে গেল কিছুই বুঝতেই পারছি না। আমি তো ওই কিছুক্ষণ আগে কাজ থেকে ফেরার পথে ওর বাড়িতে গিয়েছিলাম। বাইরে থেকে দেখি লোকে লোকারণ্য। ভেতরে গিয়ে দেখি ওকে শুইয়ে রেখেছে। সাদা কাপড়টা তুলতেই আমার সারা শরীরটা কেঁপে ওঠে। কি বিভৎসভাবে প্রবীরের সারা মুখটাকে যে কেউ ক্ষতবিক্ষত করেছে তা তুই না দেখলে বিশ্বাস করতে পারবি না। কথাটা শুনেই চমকে লতিফকে ছেড়ে ছিটকে সরে এলো রথিন। তার কানে লতিফের কথাগুলোকে চাপা দিয়ে ধীরে পৌঁছচ্ছে তখন দুটো গলার ফিসফিসানো হাসির শব্দ। সারা শরীর অবশ লাগছে তার। ভয়ে কাঁপতে কাঁপতে তখন সে ধীরে মাথাটা ঘুরিয়ে তাকালো তার ঘরের আধ ভাজানো দরজা পেরিয়ে অন্ধকারাচ্ছন্ন ভেতরের দিকে। সেখানে তখনও খাটের উপর তার দিকে পিছন করে বসে আছে প্রবীর, আর তার উল্টো দিকে বসে আছে সেই ছোট্ট অবয়বটি। আড়াআড়িভাবে প্রবীর মুখটা দরজার দিকে ঘোরাতেই মোমবাতির আধো আলোতে রথিন দেখল প্রবীরের চোখ দুটো বিচ্ছিরিভাবে বেরিয়ে এসেছে স্প্রিংয়ের মতো। সেই মৃত চোখে রয়েছে তার প্রতি বন্ধুসুলভ বৈশাচিক আহ্বান, আর তার আড়ালে দেখা যাচ্ছে সামনে বসা অবয়বটার মাংসল পিণ্ডাদি সহ রক্তে মাখামাখি মুখমণ্ডল। দুজনের এক নাগার পাশবিক হাসির উচ্ছ্বাসের রোলে কেঁপে কেঁপে নিভে গেল টুলের উপরের মোমবাতিটা। তারপর সব মুহূর্তে অন্ধকার, স্তব্ধ। রথিনের আবার কানে আসছে তখন লতিফের কথা, জানিস প্রবীরের চোখ দুটো কিভাবে যে উপড়ে ছিল, উফ, তুই দেখলে সহ্য করতে পারতিস না। সারা শরীরের এক একটা অংশ তখন অসাড় হয়ে চলেছে রথিনীর। আর দাঁড়িয়ে থাকতে পারল না সে, জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল মাটিতে। লতিফ ডাক্তার ডাকলে তিনি রথিনের হার্ট ফেলে মৃত্যু হয়েছে বলে জানালেন। বন্ধুর নিথর দেহের পাশে বসে থাকা লতিফের কানে পৌঁছালো তখন কিছু প্রতিবেশীর নিচু গলার আলোচনা। অভিশাপ লেগেছে, অভিশাপ। ওই মা বেটির আত্মা আবার জেগে উঠেছে। দেখলে না আগের হপ্তায় কেমন বুবাইকে মেরে ফেলল। বুবাই মানে সারা মুখে বসন্তের দাগওয়ালা ছেলেটা। হ্যাঁ গো, এ পাড়ার বউগুলোর উপর বড্ড কুনজর ছিল তার। কদিন আগে তো মহিনের বউয়ের সাথে বাড়াবাড়ি করে। কথাগুলোকে পেছনে ফেলে ধীর পায়ে উঠে দাঁড়িয়ে বাণুজ্যে বাড়ির দিকে তাকিয়ে দেখল লতিফ। ঘুটঘুটে অন্ধকার সারা গায়ে মেখে 3 মহলা বাড়িটা যেন এক দৈত্যাকৃতি নিয়ে গ্রাস করতে চাইছে এবার তাকে। অচেনা মানুষগুলোর মুখ থেকে শোনা অজানা কাহিনী কি তার চোখের সামনের 2 বন্ধুর অলৌকিক মৃত্যু বিশ্বস্ত সূত্রে গেঁথে দিতে লাগলো তার ভয়ার্ত অন্তরে। ভেতরে একটা আতঙ্কের শিহরণ লতিফকে মনে করিয়ে দিতে লাগলো 3 বন্ধুর সাথে কাটানো রঙিন নিশির জলসার পাপ ব্যক্তাগুলোকে। একটা প্রাণ বাঁচানোর মরিয়া তাগিদ তাকে ইঙ্গিত দিতে লাগলো নিজের ঘরের পথের। কিন্তু পথটা যে ওই বাড়ি ঘেঁষি,
অতঃপর বন্ধুর মৃতদেহকে পিছনে ফিরে সাহসী মনে কয়েক পা বাড়াতেই পিছন থেকে ভেসে এলো এক পরিচিত সম্মোহিত ডাক। লতিফ পিছনে ফিরতেই দেখল রথিন সেই পাঁচিলের উপর বসে ইশারা দিয়ে ডাকছে তাকে। তার পাশে বসে খিলখিলিয়ে হাসছে একটা ছোট্ট অবয়ব, আর তার পাশে আরো আরো অনেক অবয়ব। ভীষণ তীক্ষ্ণ বন্ধুসুলভ দৃষ্টিতে তারা সবাই চেয়ে আছে ওর দিকে। অবয়বে একটি অভিশাপ শেষ করেছিল দুজন অপরাধীকে, কিন্তু শেষ গল্পে একটি জিন শেষ করেছে গোটা পরিবারকে। কারণ একটি ছোট্ট ছেলে কবরের ওপর বাদামের খোল ফেলেছিল, শুধু এটুকুই কারণ, আর সেই অপরাধের মূল্য দিয়েছে পুরো পরিবার। এটাই আজকের শেষ গল্প, এটাই সবচেয়ে হৃদয় বিদারক। চতুর্থ ও শেষ গল্পটি হুগলির নবাবগঞ্জের। নিতাই, ঝুমুর আর তাদের একমাত্র ছেলে ভোলা। সুখী পরিবার। মেলার রাতে ভোলা হারিয়ে গেল। 4 দিন পর ফিরল, কিন্তু একা ফিরল না, সাথে এসেছে অদৃশ্য কিছু। এরপর একে একে মরল ভোলা, মরল ঠাকুমা, আর শেষ রাতে অন্ধকারে ভেসে উঠল কালো ছায়া। বলল, তোদের বংশ ধ্বংস করব। পরদিন সকালে নিতাই আর ঝুমুরের লাশ পাওয়া গেল। গল্পের নাম ভয়ঙ্কর জিন। আজ থেকে বহু বছর আগের কথা। তখন গাড়ি, মোবাইল ও টিভির চল ছিল না। যাতায়াতের মাধ্যম ছিল হাঁটা নয়তো গরুর গাড়ি, আর যোগাযোগের মাধ্যম ছিল চিঠি, ও দেশ বিদেশের খবর জানার জন্য ছিল বেতার মানে রেডিও। আর গ্রামগঞ্জে তো সেটুকুর যোগাযোগও তেমনভাবে ছিল না। এই রকমই একটা ছোট্ট গ্রাম ছিল হুগলির নবাবগঞ্জ। গ্রামটি ছোট হলেও তার প্রাকৃতিক সৌন্দর্য খুব সুন্দর ছিল। মাঠের পর মাঠ শুধু সবুজ ধানে ভরা। সারাদিন পাখিদের কুহু কলতান আর গরু মোষের ডাক, সব মিলিয়ে একদম একটি খাঁটি গ্রামের পরিচয় দিত এই নবাবগঞ্জ। এই গ্রামের মাঝামাঝি জায়গায় ছোট্ট একটি মাটির কুঁড়ে ঘরে এক পরিবার বাস করত। পরিবারের কর্তার নাম ছিল নিতাই সর্দার। ভালোবেসে বিয়ে করেছিলেন পাশের গ্রামের দীনদয়াল ঘোষের মেয়ে ঝুমুরকে। বিয়ের অনেকগুলো বছর পরে তাদের একটি পুত্র সন্তান জন্ম নেয়। শিবরাত্রির দিনে জন্ম হয়েছিল বলে নিতাই আর ঝুমুর ভালোবেসে ছেলের নাম রেখেছিলেন ভোলা। মা, স্ত্রী, ছেলে নিয়ে নিতাইয়ের খুব সুখের সংসার ছিল। তাদের গ্রামের এক বড়লোক ব্যক্তি বিনোদ বিহারী শেঠের কিছু জমি ভাগে চাষ করত নিতাই। এই করেই তার সংসার সুখে শান্তিতে বসবাস করত। অন্যান্য জায়গার মতো নবাবগঞ্জেও বছরে একবার মেলা বসত। সেই মেলা অন্তত 7 দিন ধরে হতো। সারা গ্রামের লোক ভেঙে পড়ত মেলায়। যাত্রা, গান, নাচ, আরও কত কিছু অনুষ্ঠান, আর তার সাথে খেলনা আর খাবারের দোকানও থাকত। মেলার এই কটা দিন গ্রামের লোক সন্ধ্যা হলেই মেলার মাঠে গিয়ে হাজির হতো। নিতাই এই মেলাতে বাদাম ভাজার দোকান করত। প্রতি বছরের মতো সেবারেও মেলা বসেছিল নবাবগঞ্জে। নিতাই প্রতিবারের মতো সেবারেও বাদামের দোকান করেছিল। কিন্তু হঠাৎ করেই ভোলার মামা বাড়ি থেকে খবর এলো তার মামার বিয়ে। ঝুমুর মানে ভোলার মা তৎক্ষণাৎ যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ল। কিন্তু বাঁধ সাধল ভোলা, সে আগে মেলা দেখতে যাবে, তারপর মামার বাড়ি। অনেক বোঝানোর পরেও ভোলা যখন শুনল না, তখন নিতাই ঠিক করল ঝুমুর এখন চলে যাক। সে তো মেলাতে দোকান করে, তাই ভোলাকে সঙ্গে করে নিয়ে গিয়ে মেলাতে ঘুরিয়ে তারপর কোনো চেনা লোক দেখে ভোলাকে তার মামা বাড়ি পাঠিয়ে দেবে। ঝুমুর তার বাপের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেল। সন্ধ্যা হতেই গ্রামের সব লোক দল বেঁধে মেলার মাঠের দিকে যেতে লাগলো। ছোট্ট ভোলাও তার বাবার হাত ধরে মেলার মাঠে গেল। মেলার মাঠে গিয়ে নিতাই ভোলাকে নিয়ে ঘুরে ঘুরে বাদাম ভাজা বিক্রি করতে লাগলো। অনেকটা সময় পার হয়ে যাবার পর নিতাইয়ের শ্বশুরবাড়ির দেশের একজন গেরস্থের বউয়ের সঙ্গে দেখা হলো। সেও মেলা দেখতে এসেছিল, কিন্তু এবার বাড়ি ফিরে যাচ্ছে। তাই নিতাই দেরি না করে তার সঙ্গে কথা বলে ভোলাকে পাঠিয়ে দিল তার শ্বশুরবাড়িতে। ঝুমুর দুপুরেই পৌঁছে গেছে, তাই ভোলাকে তার মায়ের কাছে পাঠিয়ে দিল নিতাই। আর যাবার সময় নিতাই ভোলার হাতে কাগজে মুড়ে কিছু বাদাম দিয়ে দিল। ভোলা সেই বাদামের ঠোঙা হাতে নিয়ে খেতে খেতে চলল সেই গেরস্থের বউয়ের হাত ধরে। নিঝুম রাতের জ্যোৎস্না মাখা আকাশের এক ফালি চাঁদকে সেদিন বড়ই উজ্জ্বল দেখাচ্ছিল।
মেলা থেকে বেরিয়ে মেঠো রাস্তা ধরে তারা দুজন হাঁটতে থাকে। দুপাশে ধানের ক্ষেত আর তার মাঝখান দিয়ে সরু পথ। মেলা থেকে ভোলার মামার বাড়ি প্রায় 7-8 কিলোমিটার। মাঠের পথ হাঁটা শেষ করে তারা একটি বড় দিঘির পাড়ে এসে পৌঁছায়। দিঘির পাড় ধরে কিছুক্ষণ হাঁটার পর তারা আবার মাঠের মধ্যে নেমে পড়ে। কিন্তু সেখানে সবুজ ধানের ক্ষেত ছিল না, ছিল কবরস্থান। যেদিক দিয়েই যাওয়া হোক না কেন, সবাইকে এই কবরস্থান পেরিয়েই যেতে হবে। গেরস্থের বউটির এবার একটু একটু ভয় করতে লাগলো, কারণ তাদের গ্রামের সবাই জানে যে এই কবরস্থানটি খুব খারাপ। কিন্তু ভোলা দিব্যি বাদাম খেতে খেতে হাত ধরে চলেছে, তার মনে ভয় বলে কোনো জিনিসই নেই। মামার বাড়ির খুব কাছে এসে ভোলা সেই গেরস্থের বউটিকে বলে, আপনাকে আর যেতে হবে না, ওই তো আমার মামার বাড়ি দেখা যাচ্ছে, এবার আমি একাই চলে যেতে পারবো। গেরস্থের বউটি বলে, ঠিক আছে, সাবধানে চলে যেও। এই কথা বলে বউটি তার বাড়ির দিকে হাঁটা দেয়, আর ভোলা তার মামার বাড়ির দিকে হাঁটা দেয়। পরের দিন সকাল পর্যন্ত ভোলা যখন গিয়ে পৌঁছালো না, তখন ভোলার মায়ের খুব ভয় করতে লাগলো। বাপের বাড়ির দেশের লোক দিয়ে খবর পাঠানো হলো নবাবগঞ্জে। ভোলাকে কি কাল নিতাই পাঠায়নি? নিতাই খবর পাওয়া মাত্র চমকে উঠল। সে তো কাল রাতেই ভোলাকে পাঠিয়ে দিয়েছে। নিতাই সঙ্গে সঙ্গে তাদের সঙ্গে শ্বশুর বাড়ির দেশে গেলে এবং সেই গৃহস্থের বউটিকে খুঁজে বের করে তার কাছে সমস্ত কথা শুনল। বাড়ির সামনে এসেও বাড়ি না ঢুকে ভোলা কোথায় গেল তাহলে? ভোলার মার কেঁদে কেঁদে শোকে প্রায় পাগল হওয়ার মতো অবস্থা। ভোলার বাবা চারিদিকে ভোলার খোঁজ করতে লাগলো, কিন্তু কোথায় ভোলা, তার টিকিটাও খুঁজে পাওয়া গেল না। 4 দিন পরেও যখন ভোলাকে খুঁজে পাওয়া গেল না, তখন নিতাই ঠিক করলো রেডিওতে নিখোঁজের খবর দেবে আর থানায় গিয়ে ডায়েরি করবে। তখন বাড়ি থেকে কিছুটা দূরে ভোলাকে দেখতে পাওয়া গেল, একজন অচেনা লোকের কাঁধে চেপে বাড়ির দিকে আসছে। ভোলার মা দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে ভোলাকে নামিয়ে কোলে জড়িয়ে ধরে অনেক অনেক ভালোবাসা আর স্নেহের চুম্বন এঁকে দেয় তার গালে, কপালে, আর বলতে থাকে, সোনা মানিক আমার, একমাত্র বুকের ধন, বলে জড়িয়ে ধরে রাখে ভোলাকে। ভোলাও মা মা করে কেঁদে তার মাকে জড়িয়ে ধরে। নিতাই লোকটির কাছে গিয়ে জানতে চায়, আপনি ভোলাকে কোথায় পেলেন? কি আপনি? লোকটি বলতে থাকে, আমি আসছি মেদিনীপুর থেকে। 3 দিন আগে আপনার ছেলে আমাদের ওইখানে গিয়েছিল। আমার মা তখন দিওয়ালি ঘুঁটে দিচ্ছিল। হঠাৎ আপনার ছেলে আমার মাকে ঠাকুমা বলে জড়িয়ে ধরে আর খুব কাঁদতে থাকে। আমরা তো অবাক হয়ে যাই ওকে দেখি। আমরা কেউই ওকে চিনি না, কিন্তু ও আমার মাকে ঠাকুমা বলছে কেন? তারপর অনেকক্ষণ ধরে জিজ্ঞাসা করার পর ও বলে ওর বাড়ি হুগলির নবাবগঞ্জে। আমাদের কেউই চিনতে পারিনি এই জায়গাটা। আমি তখন বাড়ি ছিলাম না। বাড়ি ফিরে এসে যখন সব শুনি, তখন আমার মনে পড়ে আপনাদের এই গ্রামের কথা। অনেক দিন আগে আমি এখানে এসেছিলাম কিচেন খাটতে, তাই সেই দিনই ওকে কাঁধে করে নিয়ে বেরিয়ে পড়ি আপনাদের গ্রামের উদ্দেশ্যে। নিতাই সহ বাড়ির অন্যান্য লোকেরা অবাক হয়ে যায় এই কথা শুনে। এক রাতের মধ্যে একটা ছোট ছেলে হুগলি থেকে হেঁটে মেদিনীপুর চলে গেছে। পথে যেতে অনেক বড় বড় রাক্ষসে কিছু নদী পড়ে, সেগুলো ভোলা পেরোলো কি করে? নিতাই তখন ভোলাকে কোলে তুলে নিয়ে জিজ্ঞাসা করে, তুই গেলি কি করে অত তাড়াতাড়ি? আর কি তোকে নিয়ে গেল? নদী পেরোলি কি করে তুই? ভোলার উত্তরের অপেক্ষায় সবাই তার মুখের দিকে চেয়ে রইল। ভোলা বলতে শুরু করলো, আমি মামাবাড়ির দরজায় ঢোকার সময় একজন পাঞ্জাবি লুঙ্গি পরা লোক আমাকে খেলনা দেখায় আর বলে তার সঙ্গে গেলে আরও খেলনা দেবে। আমি খেলনা পাওয়ার জন্য যখনই তার দিকে যাই, সে আমার হাত ধরে হাঁটা শুরু করে। খুব তাড়াতাড়ি হেঁটে যাচ্ছিলাম আমরা। পথে অনেকগুলো নদী ছিল। নদীর পাড়ে গিয়ে পৌঁছাতেই দেখি আরও একটা পাঞ্জাবি লুঙ্গি পরা লোক এসেছে। তারা দুজনেই দুদিক দিয়ে আমার হাত ধরে আমাকে সমেত তারাও উপরের দিকে উঠিয়ে আকাশে উড়ে উড়ে নদী পার করিয়ে দিয়েছে। তারপর ভোরবেলা দেখি ঠাকুমা দেওয়ালে ঘুঁটি দিচ্ছে, তাই ঠাকুমাকে গিয়ে জড়িয়ে ধরি, কিন্তু পরে দেখি সে আমার ঠাকুমা নয়। তখন আমি খুব কাঁদতে থাকি। এই কাকুটা আমাকে তখন কাঁধে করে নিয়ে আসি। নিতাই সহ সবাই চুপ। তারা বুঝতেই পারে কিছু একটা হয়েছিল মনে হয়। যাই হোক, ভোলাকে পেয়ে তাদের আনন্দের সীমা রইল না। মেদিনীপুরের লোকটিও ভোলাকে দিয়ে ফিরে গেছে। সারাদিন ভালোই কাটল ভোলার। নিতাই মাঠে গেল জমি দেখতে, কয়েকদিন জমির দিকে লক্ষ্য দিতে পারেনি। পরের দিন সকালেই ভোলা এক কাণ্ড করে বসল। সাত সকালে ঝুমুর ঘুম থেকে উঠে দেখে ভোলা তার পাশে নেই। সঙ্গে সঙ্গে নিতাইকে জাগিয়ে তুলে দুজনে ছুটে বাইরে বেরিয়ে এসে দেখে ভোলা তাদের বাড়ির পাশের একটা গাছে গলায় গামছা দিয়ে ঝুলছে।
নিতাই আর ঝুমুরি চেঁচিয়ে উঠে কাছে ছুটে যেতে যেতেই ভোলা গামছা ছিঁড়ে পড়ে যায়। তারা তাকে তুলে নিয়ে ঘরে আসে। বিছানায় শুইয়ে দিয়ে ঝুমুর দুধ গরম করতে গেলে নিতাই সামনের দাওয়াতে কাঁধে গামছা ফেলে মাথায় হাত দিয়ে বসে পড়ে। হঠাৎ করে নিতাই তার গলায় খুব ব্যথা অনুভব করে, যেন এক্ষুনি দম বেরিয়ে যাবে। তার চোখ দুটো জবা ফুলের মতো লাল আর খুব বড় হয়ে ওঠে, আর জিভটা অনেকটা বাইরের দিকে ঝুলে যায়। ঝুমুর রান্নাঘর থেকে গোয়ানির শব্দ পেয়ে বাইরে এসে দেখি ভোলা তার বাবার গলা টিপে ধরেছে। ঝুমুর আর ভোলার ঠাকুমা আর নিতাই তিনজনেও তাকে ছাড়াতে পারছি না। একটা 7-8 বছরের ছেলের এত ক্ষমতা, তিনজনকে ধরাশায়ী করে ফেলছি। নিতাই যার জমি চাষ করে, সেই বিনোদ বিহারী শেঠ তখন ওইখান দিয়ে যাচ্ছিল। তিনি দেখতে পেয়ে ছুটে এসে পা থেকে জুতো খুলে নিয়ে ভোলার গালে দুবার মারতেই গো গো আওয়াজ করে নিতাইয়ের গলা ছেড়ে দেয়। নিতাইয়ের তখন অবস্থা খুব খারাপ হয়ে গেছে, গলা দিয়ে ভালো করে আওয়াজ বেরোচ্ছে না। সবাই হয়ে দেখতে থাকলে বিনোদবাবু বলেন, আমার পায়ের জুতোটা শুয়োরের চামড়া দিয়ে তৈরি, তাই শুয়োরের গন্ধ পেতেই ছেড়ে দিয়েছে। শুয়োরকে ওরা খুব ভয় পায়। নিতাই, তোর ছেলেকে জিনে ধরেছে মনে হয়। ভালো ওঝা ডেকে নিয়ে এসে গা ঝাড়া তোর ছেলের, না হলে ওকে মেরে ফেলবে, আর তার সঙ্গে তোদের কি। ঝুমুর এ কথা শোনার সঙ্গে সঙ্গে মা গো বাবা গো বলে চিৎকার করতে থাকলো। নিতাই একটু সামলে নিয়েছে এতক্ষণে, তার কপালে চিন্তার ভাঁজ পড়ে গেল। ভোলার ঠাকুমা বলল, তোকে চিন্তা করতে হবে না, আমি কালকে ওষুধ আনবো, একজনকে আমি চিনি। তারপর ভোলাকে সব সময় চোখে চোখে রাখা শুরু হলো, 1 মিনিটও তাকে একা ছাড়ে না কেউ। পরের দিন ভোলার ঠাকুমা ওষুধ নিয়ে আসে। অনেক দূর হেঁটে যাতায়াত করেছে এই বুড়ো বয়সে, তাই এসে ক্লান্ত হয়ে বসে পড়ে। ওষুধটা বাড়ির খড়ির চালের বাঁশের ফাঁকে গুজে রেখে একটু জল খাওয়ার জন্য ঘরের ভেতরে যেতেই একটি বিরাট চিৎকার শোনা যায়। সবাই ছুটে এসে দেখি ভোলার ঠাকুমা মরে পড়ে আছে মাটিতে, চোখ দুটো যেন তার ঠিকরে বেরিয়ে আসছে। সঙ্গে সঙ্গে ভোলাকেও আর খুঁজে পাওয়া যায় না। নিতাই ছুটে গিয়ে দেখে গোয়াল ঘরে ভোলা গলায় গরুর দড়ি দিয়ে ঝুলছে মৃত অবস্থায়। কান্নার রোল পড়ে যায় বাড়িতে। নিতাই পাথরের মতো হয়ে গেছে, ঝুমুর পাগলের মতো প্রলাপ বকছে। সব কাজ শেষ করে নিতাই আর তার বউ ঝুমুর যখন শুয়ে আছে, তখন হঠাৎ করেই ঘরের মধ্যে তারা একটি কালো ছায়া দেখতে পায়। ঝুমুর ভয়ে নিতাইকে জড়িয়ে ধরে ফেলে। নিতাই কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, কি? ছায়া মূর্তিটি বলে, তোর ছেলে আমার কবরের উপর বাদামের খোলা ফেলেছিল, তাই তাকে মেরেছি। তোর মা ওষুধ এনেছিল, তাই তাকেও মেরেছি। আর তোদের দুজনকেও মারব। তোরা আমাকে বাধা দিয়েছিলিস যখন প্রথমবার তোর ছেলেকে মারতে যাই, আর তাকেও মেরে দিয়েছি যে তোদের ছেলেকে ফেরত এনেছিল। তোদের বংশকে ধ্বংস করে দেব আমি। পরের দিন সকালে নিতাই আর তার বউ ঝুমুরের মৃতদেহ পড়ে থাকতে দেখা যায় তাদের বাড়ির ভিতরে। 4টি গল্প শেষ হল। কাফনের লাশ, বাচ্চা খেকো জিন, ধর্ষিতার প্রতিশোধ আর পরিবার ধ্বংসকারী জিন। 4টির মধ্যে কোন গল্পটি আপনাকে সবচেয়ে বেশি কাঁপিয়েছে? কমেন্টে লিখুন 1, 2, 3 নাকি 4। ভালো লাগলে লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন, বেল আইকন চাপুন। রাতে একা রিকশায় উঠবেন না, পিছনে তাকাবেন না। আবার আসবো নতুন গল্প নিয়ে।